শনিবারের বারবেলাতে ভূতে মারে ঠেলা না, ভূতে আদৌ ঠেলা মেরেছে কিনা জানি না, কিন্তু শনিবার 13ই ডিসেম্বরে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটেছে তা নিয়ে দায় ঠেলাঠেলি কিন্তু শুরু হয়ে গিয়েছে, যা নাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি এবং সমাজকে। এবং পশ্চিমবঙ্গের নাম এই মুহূর্তে বিশ্বের দরবারে পৌঁছে দিতে পেরেছেন কিছু বীর পুঙ্গবের ভূমিকা। শনিবার দিন লিওনেল মেসির সল্টলেক স্টেডিয়ামে আসাকে কেন্দ্র করে যে চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি আমাদের সামনে ফুটে উঠেছে, তা বাঙালি হিসেবে আমাদের সকলকে লজ্জিত করেছে এবং যন্ত্রণা দিয়েছে। লিওনেল মেসি, সুয়ারেজ, রড্রিগো ডিপল এই সমস্ত বিশ্ব তারকাদের সামনে আমাদের মাথা নুইয়ে দিয়েছে। এমনকি এই সল্টলেক স্টেডিয়ামে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ভাঙচুর হয়েছে, বিভিন্ন বিশৃঙ্খলা হয়েছে, সেই খবর বিশ্বের সমস্ত বিখ্যাত নিউজ পেপারের স্পোর্টসের পাতায় জায়গা করে নিয়েছে। এমনকি সুদূর আর্জেন্টিনার নিউজ পেপারেও খবর বেরোচ্ছে বাংলার এই অলিক নাট্য রঙ্গকে কেন্দ্র করে। এবার আমরা এতদিন পর্যন্ত দেখলাম যে এই যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনাকে কেন্দ্র করে শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে। এমন একটা ভাব ছিল যেন সবকিছুর মূলে ওই একজন, সব বেটাকে ছেড়ে বেড়ে বেটাকে ধর, ওই একজনই যেন পালের গোদা, যত দোষ নন্দ ঘোষের মতো, যেন সব দোষেরই ভাগিদার শতদ্রু দত্ত। কিন্তু প্রশ্ন উঠছিল যে এই শতদ্রু দত্তই হায়দ্রাবাদে অর্গানাইজার ছিলেন, এই শতদ্রু দত্তই মুম্বাই অর্গানাইজার ছিলেন, এই শতদ্রু দত্তই দিল্লিতে অর্গানাইজার ছিলেন। এই তিনটে জায়গার কোথাও কোনো সমস্যা হয়নি, তাহলে শুধুমাত্র পশ্চিমবঙ্গে বা কলকাতায় কেন হলো? এর থেকে একটা বিষয় স্পষ্ট যে পশ্চিমবঙ্গ বা কলকাতায় যে অ্যারেঞ্জমেন্ট ছিল এই গোটা ইভেন্টকে কেন্দ্র করে, তা একেবারেই অগোছালো এবং অপ্রতুল। এবং পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের ভূমিকা তা কোনোভাবেই প্রশ্নের ঊর্ধ্বে নয়। এমনকি পুলিশ প্রশাসনের ভূমিকা কোনোভাবেই প্রশ্নের ঊর্ধ্বে নয়। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, প্রশ্ন ওঠাই স্বাভাবিক, যে মাঠে, যে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে প্রবেশ করা যায় না, জলের পাউচ দেওয়া হয়, সেখানে কি করে 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি করা হলো? কি করে, কার চোখের আড়াল দিয়ে ওই স্টেডিয়ামে হাজার হাজার জলের বোতল প্রবেশ করলো? যে বিধাননগর পুলিশ করুণাময়ী মোড়ে কোনো ছাত্রছাত্রী বা কোনো চাকরি প্রার্থীরা মেট্রো থেকে একজন দুজন নামলে পরেই সেই মৌমাছি যেরকম সেই মধুর গন্ধে ছুটে যায়, পুলিশ ছুটে ছুটে গিয়ে মেট্রো স্টেশন থেকে তাদের পাকড়াও করে, সেই বিধাননগর পুলিশের কাছে কোনো খবর রইল না যে সল্টলেক স্টেডিয়ামে এত বড় একটা ইভেন্টে 60,000 70,000 জলের বোতল ঢুকে যাচ্ছে? এটাও কি মানতে হবে? এবং তারপরে আমরা দেখলাম যে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, বর্তমানে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ পত্র নিয়েও বেশ বিতর্ক, বেশ কুনাট্য রঙ্গ রচনা হলো। তার পদত্যাগ তিনি অব্যাহতি চেয়েছেন না ইস্তফা দিয়েছেন তা নিয়ে এক প্রস্ত বিতর্ক হলো। তারপরে যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ইস্তফাপত্র গৃহীত করেছেন, গ্রহণ করেছেন, এবং এই ঘটনার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশেরও বেশ কয়েকজন কর্তা শাস্তির মুখে পড়লেন। বিধাননগরের পুলিশ কমিশনার, পশ্চিমবঙ্গের ডিজিপি, তাদের শোকজ করা হয়েছে। যদিও এই শোকজের কি ফলাফল হবে কেউ জানে না, কিন্তু ডিসি অনিশ সরকার, মানে ডিসি ছিলেন, সেই অনিশ সরকারকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করা হয়েছে। এই মেসির আশাকে কেন্দ্র করে এই যে ইভেন্ট, এটার সঙ্গে অনেকেই কিন্তু তুলনা করতে শুরু করে দিয়েছেন। রাজনীতি মানেই তুলনা তো হবেই, তাই অনেকেই তুলনা করতে শুরু করে দিয়েছেন 2008 সালের ডিসেম্বর মাসে যখন কলকাতায় ফুটবলের ঈশ্বর বলে যাকে অনেকেই মনে করেন সেই দিয়েগো মারাদোনা যখন এসেছিলেন, তখন সেই ইভেন্টকে কিভাবে সামলেছিল তৎকালীন ক্ষমতাসীন বামফ্রন্ট সরকার, বা কি ভূমিকা ছিল তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীর, এই তুলনামূলক আলোচনা কিন্তু আসছেই। এবং শনিবার দিনের এই ঘটনা ঘটার পরে আমরা দেখেছি মারাদোনা যখন এসেছিলেন সেই সময়ের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, যে এইটাই হলো কলকাতার প্রকৃত চিত্র। 13ই ডিসেম্বর 2025 যা নিদর্শন তৈরি করলো তা কলকাতার আত্মা নয়। অনেকে এই কথা লিখলেন, কিন্তু আদৌ এই ঘটনার শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের ফলে আদৌ পুরোপুরিভাবে কোনো আমলা, কোনো মন্ত্রী কি সত্যি শাস্তির মুখোমুখি হবে, নাকি সবটাই নির্বাচনের আগে কেবলমাত্র আইওয়াশ? উত্তর দেবে সময়।
আপনাদের চোখ থাকুক দা ফ্লো এর পর্দায়। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে।